মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও, তাই না? আমি বললুম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না কিন্তু। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করল। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার যেন দম আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমনি তার হাত ছাড়াতে যাব, অমনি আমার ঘুম ভেঙে গেল। নমস্কার, গল্পবাজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অনেকের অনুরোধে আজ একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরে এসেছি। আজকের গল্পের নাম অভিশপ্ত মূর্তি। গল্পের লেখক হেমেন্দ্র কুমার রায়। গল্পটি মন দিয়ে শুনবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। রমেশের মতে গ্রীষ্মের দাবদাহ যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচা ছাড়ি করতে থাকে, বিকেলবেলা তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই বাঁচবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয়েকজন বন্ধু মিলে প্রত্যহ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জমায়েত হয়েছিল। রমেশ ঘাসের ওপর ওড়না বিছিয়ে শুয়েছিল। বিড়িটা বারবার নিভে যাচ্ছে দেখে ক্রমশ চটে উঠছিল যোগেশ। সুরেশ এক মনে একখানা বিলিতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকিয়েছিল। সেই বেঞ্চিটার ওপরে দুজোড়া সাহেব মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার মেমটি বাখারির মতো রোগা, আর যে সাহেবটি বামনের মতো বেঁটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢ্যাঙা। এমন বেমানান চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড়ই দুর্লভ। হঠাৎ পেছন থেকে চেনা গলায় একজন বলল, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন উঠল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে হে? জায়গাটি কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে এসে বসল। তারপর বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। জায়গাটা বেশ ভালো লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হাওয়ায় ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোনারকে গিয়েছিলাম। রমেশ চমকে বলল, হ্যাঁ, কোনারক? ও কি, কোনারকের নামে তুমি এমন চমকে উঠলে কেন? না না, ও কিছু না, তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে বলো তুমি কেন চমকালে। সে অনেক কথা। তা হোক, বলো। আরে শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বি চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু কিন্তু তুমি বড় বেশি ল্যাজে খেলছো রমেশ। অগত্যা বাধ্য হয়েই রমেশ তার কথা শুরু করল। অনেক দিন আগের কথা। আমরা কয় বন্ধুতে কোনারক দেখতে গিয়েছিলাম। কোনারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোনারকের আশেপাশে মাঝে মাঝে দু চারখানি ছোটখাটো গাঁ আছে। এসব গাঁয়ে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো ও গয়লা শ্রেণীর। কোনারক দেখতে যেদিন আমাদের আসবার কথা,
সেদিন বিকেলে আমরা সেরকমই একটা গাঁয়ের ধার দিয়ে বেড়াতে বেরিয়েছিলাম। কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি, হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকলো। এগিয়ে গিয়ে দেখি সত্যিই এক পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীর। গড়ন দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে, কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা বড় বড় চোখ যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি, এমন সময় দেখি আসুচ্ছন্তি ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়ে একজন গাঁয়ের লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে, এই পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িয়া ভাষায় সে যা বলল তার মর্ম বুঝলুম এই যে, গ্রামের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল, কিন্তু সে মরে যাওয়ার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বলল, কেন সেটা জানে না। তার মুখ দেখে মনে হলো সে যেন কি একটা লুকোচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন যেন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশনোদ্যত সাপের দিকে লোকে যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বলল সে পারবে না। খামোখা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটা যেন তার পাষাণ নয়ন তুলে করুণ হাসি হাসছে, নিজের নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পেছনে সে লোকটা আর নেই। হন হন করে সে গাঁয়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতে সবাই ফিরে এলো। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললুম। সেটা একটা নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ আধখানা বালির ভেতরে ঢাকা ছিল বলে তার অপরূপ সৌন্দর্য ভালো করে বুঝিনি। এখন তার সবটা পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ে শ্রী ছাঁদ। আর একটা পাথরের মূর্তি যে এত জীবন্ত হতে পারে আমি তা জানতুম না। মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলেই হয়তো এর মৌনব্রত ভেঙে যেত। ভেবেছিলুম মূর্তিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গাঁয়ের লোকে নিশ্চয়ই ওড়িয়া ভাষায় তীব্র প্রতিবাদ জানাবে, কিন্তু আশ্চর্য এই যে টু শব্দটি পর্যন্ত কেউ করল না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন সমুদ্র সৈকতে এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া কারুর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালুপ্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো আস্তে আস্তে চলতে লাগলো। ওপরে আকাশ, নিচে সেই ধু ধু মরুভূমি, চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন কেমন যেন এলিয়ে পড়ছিল। আস্তে আস্তে গাড়ির ভেতরে দেহটাকে ছড়িয়ে দিলুম, আর আমার পাশেই
নর্তকীর সেই পাষাণ মূর্তিটা স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণ নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে দাঁতে দাঁত চেপে সে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে 2 হাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমনি সরে আসতে যাব অমনি চট করে ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভেতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে তো মরার মতো হলদে আধখানা চাঁদ এক রাশ এলোমেলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রে অশ্রান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভেতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলুম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়, ভিতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। মূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনি স্থিরভাবে পড়ে আছে। ধাঁ করে মনে পড়ে গেল কোনারকের সেই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভেতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাছটা কেমন ছ্যাঁত করে উঠল। গাড়ির ভেতরের পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কার দুটো পাথুরে চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে বিঁধছে। শেষটা এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলুম না। এক লাফে সেই গাড়ির থেকে নেমে পড়ে অন্য একটা গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে আমার 2 বন্ধু শুয়ে ঘুমোচ্ছিল। গুঁতোগুঁতি করে কোনো রকমে বাকি রাতটা কাটিয়ে দিলুম। ভোর হলো। প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার ওপরে একটা কুকুর ছানা কুণ্ডুলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রাসুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলুম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোঁড়া ছুটে এসে বলল, বাবু, ওরে মাইরেন না, ওরে মাইরেন না, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে গাড়িতেই থাকে। বুঝলুম গত রাত্রিতে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলুম, কিন্তু তবুও। কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট্ট টেবিলের ওপরে দাঁড় করিয়ে দিলুম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললেন, কালামুখীর দাঁড়াবার ঢং দেখ না, দি ঠাস করে গালে এক চাপড়।
এই বলেই রমা মূর্তির গালে সকৌতুকে একটি চড় বসিয়ে দিল, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। ও মা গো! আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাতে ও কামড়ে দিয়েছে। মূর্তি কামড়ে দিয়েছে? পাগল হলে নাকি? ওকে চড় মারতেই ও যেন আমাকে কটাস করে কামড়ে দিলে। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, হাত দিয়ে আমার এখনো রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যিই যে রক্ত গড়াচ্ছে। হতভম্বের মতো মূর্তির দিকে চাইলুম, কিন্তু তখনই বুঝতে পারলুম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁদেছে। রমার হাত তার উপরে পড়াতেই আঁচড়ে গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলে না। সে আমার মুখে আগেই শুনেছিল এ মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলুম। সে বললে, একে যখন লোকে ফেলে দিয়েই গিয়েছিল, তখন এই আপদকে ঘাড়ে করে তোমার বাড়িতে আনবার কি দরকার ছিল? স্ত্রী লোকের কুসংস্কার আর কি। আমি হেসে বললুম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দিয়ে আসো, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকিয়ে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্যরলে এবং ওই চরণে রুনু রুনু নূপুরের ধ্বনিতে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি নর্তকীর প্রতিমা না দেখত, তাহলে ভালো আঁকিয়ে বলে দেশে বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারুর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলুম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বলল, রমেশ, এ যে অমূল্য রত্ন! বন্ধু, তবে লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ ও পিছন থেকে নানা রকমই ঘুরে ফিরে প্রতিমূর্তিটা দেখল। তারপর তার গায়ে হাত রেখে আবার বলল, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? লেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতুম। কিন্তু হায়, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাব না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়াস্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকোনো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিলে, কিন্তু পর মুহূর্তেই চমকে হাতখানা গুটিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললুম, কি হে, ব্যাপার কি? বিনোদ খানিকক্ষণ কোনো কথা বলল না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফ্যাল ফেলে চোখে চেয়ে আমতা আমতা করে বলল, এ কি সত্যি? কি সত্যি হে? দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনি হাত রাখলুম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভেতর থেকে হৃৎপিণ্ডটা যেন দুপ দুপিয়ে নেচে উঠল। আমি উচ্চস্বরে হেসে বললুম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে বসে আছো।
বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বলল, তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তো আর মনে হচ্ছে না। দেহ এখন স্তব্ধ, স্থির মৃত্যুর মতো শীতল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতুম, তাহলে আমরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটা বদ অভ্যেস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বই টই পড়েই কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলুম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলুম। এত রাত্রে কে জেগে? আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ হেঁটে বেড়াচ্ছিল। বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে হেঁটে বেড়াচ্ছে। সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলুম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লুম। পরের দিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললুম, কি হে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বলল, তুমি জানলে কি করে? কাল রাত্রে 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেছিলুম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বললে, ভাই, কাল রাত্রিরে এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলুম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিলুম জানো? দেখলুম মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনই পাথরের রইল, কিন্তু তাও এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বলল, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও, তাই না? আমি বললুম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না কিন্তু। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করল। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার যেন দম আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমনি তার হাত ছাড়াতে যাব, অমনি আমার ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলুম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এতটাই গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলুম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে আমার। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, সেটাও অনেকটা এই ধরনেরই। আমার বুক কি এক বিপদের ভয়ে দুরু দুরু করে উঠল। তবে কি সত্যি সত্যি এই মূর্তিটার ভেতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললুম, বিনোদ, ও ঘরে তুমি আর শুয়ো না। আমার স্বরে চমকে উঠে বিনোদ বলল, হ্যাঁ, কেন বলো তো দেখি? নিজেকে সামলে নিয়ে বললুম, তুমি ওই মূর্তিটার কথা বড় বেশি ভাবছো, হয়তো আজও তুমি ওকে নিয়ে আবার স্বপ্ন দেখবে। বিনোদ হাসতে হাসতে বলল, দেখলুমই বা, তাতে হয়েছেটা কি? স্বপ্ন তো সত্যি নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, সে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে। কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার!
চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলুম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানায় উঠে বসে সভয়ে বলল, ও কি গো, ও কি? আবার আর্তনাদ। এইবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণায় ভরা। এই যে বিনোদের স্বর! আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হাঁ করে আমাকে গিলতে আসছে। শুনলুম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গঙিয়ে গঙিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড়, ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না, সে যে কি এক মহা ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে আমি তখনই ছুটে পালাতে পারতুম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দু হাতে ভর দিয়ে বসে পড়লুম। অন্ধকার ঘরের ভেতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে ঝাপটাঝাপটি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানির শব্দটা থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতুম। কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সেই ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে চেয়ে দেখলুম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুড় হয়ে শটান পড়ে আছে, আর তার তলাতেই বিনোদের দেহ নিথর হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেললুম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেঁতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে পাষাণী স্পর্শে নাকি তার বুক পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিভন্ত বিড়িতে খুব জোরে একটা টান মেরে বলল, সেই লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? রমেশ বলল, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সুরেশ বলল, সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে। রমেশ বাধা দিয়ে বলল, না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো রকমে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্য আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়েও আরেকখানা কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপর ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমন জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। উমেশ কপালে চোখ তুলে বলল, কি ভয়ানক! তবুও তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ উঠে দাঁড়িয়ে বলল, না, আমি ভূত মানি না। গল্পটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনার কাছে আবার অনুরোধ করছি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরে আসতে পারি গল্পবাজ। ধন্যবাদ।